ওকে, ক্লাস রেকর্ডেড হচ্ছে। আমরা এখন শুরু করতে পারি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলো তো, আমাকে কথা ক্লিয়ার শোনা যায়? রাস্তারা হ্যালো 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 কমেন্ট বক্সটা অফ করেন। আমার কথা হ্যাঁ কি? ভাই আসলে ভাইয়া হ্যালো। সব ক্লাসগুলো একটু সিরিয়াল অনুযায়ী ওকে ভাইয়া, শিওর, ক্লাসগুলো সিরিয়ালি করাই থাকে। আমি আবারও বলতেছি, লেটেস্ট অনুযায়ী ক্লাসগুলো সিরিয়াল করে ফেলতে। ওকে, ওকে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং কনসেপ্টটা কি, আসলে জিনিসটা কি, আমরা আগে এই জিনিসটা একটু ভেবে দেখি সবাই। তুমি যদি ধরো স্পোকেন ইংলিশ শেখো, তাহলে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবা। এখন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা মানে কি? ফ্লুয়েন্টলি বলতে তোমরা কি বুঝো? যে তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলা, দ্রুত গতিতে ইংরেজিতে কথা বলতে পারা, নাকি ফ্লুয়েন্টলি মানে সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারা? কোনটা বলো তো? ফ্লুয়েন্টলি সাবলীল ভাবে সাবলীল ভাবে সাবলীল কথা ভাবে বল। অনেকে ভাবে ফ্লুয়েন্টলি মানে হচ্ছে যে, অনেকে ভাবে তো সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারা, এটাকে বলা হয় ফ্লুয়েন্টলি স্পিকিং করা বা ফ্লুয়েন্ট স্পিকার। সে সেম ভাবে আমরা যদি সাবলীল ভাবে ইংরেজি বলা না, শুধু লিখতেও পারি, যে একদম তোমাকে যা লিখতে দেয় ইংরেজিতে তুমি তাই লিখতে পারবা, সেটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। কি বলা হয়? ফ্রি হ্যান্ড রাইটিং। এখন ফ্রি হ্যান্ড রাইটিং জিনিস আসলে কি, কিভাবে এটা করা যায়, কিভাবে আমরা এটা আয়ত্ত করতে পারি, এবং কিভাবে এটাতে আমরা এক্সপার্ট হতে পারি বা বস হতে পারি? তো এটার জন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে পুরো ইংলিশকে তুমি যেভাবে দেখো সেটার থেকে বার হতে হবে। ইংলিশকে তুমি যেভাবে দেখো সেটার থেকে বার হতে হবে। ভাইয়া, এই কথার মানে কি? তুমি ইংলিশকে কি হিসেবে দেখো জানো? তুমি ইংলিশকে দেখো একটা সাবজেক্ট হিসেবে, যে ইংলিশ ফার্স্ট পেপার একটা সাবজেক্ট, ইংলিশ সেকেন্ড পেপার একটা সাবজেক্ট। তো তুমি এটাকে দেখো সাবজেক্ট হিসেবে, কিন্তু ইংলিশ কি আসলে একটা সাবজেক্ট? উত্তরটা হচ্ছে নো। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। এখন আমার কথা আগে বুঝতে হবে, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। ধরো একজন চাইনিজ ব্যক্তি, চায়নাতে ইংরেজি চলেই না, ইংরেজির কোনো দামই নাই চায়নাতে, ঠিক আছে? চায়নাতে ফেসবুকের কোনো দাম নাই, ইনস্টাগ্রামের কোনো দাম নাই, ইউটিউবের কোনো দাম নাই। চায়নার নিজস্ব সব অ্যাপস আছে। চায়নার হোয়াটসঅ্যাপ হচ্ছে উইচ্যাট, ঠিক আছে? চায়নার নিজস্ব ফেসবুক আছে। চায়না ওই মার্ক জাকারবার্গের ফেসবুক ইউজ করে না, ইউজ করা নিষেধ, করতে দেয়ও না। তো এই যে যে ভাষাটা, যেমন চায়নার একটা নিজস্ব ভাষা আছে, আমাদের তেমনি নিজস্ব একটা ভাষা আছে। আমাদের ভাষার নাম কি? বাংলা ভাষা। এখন একজন চাইনিজ ব্যক্তি বা ইউকে তে থাকা, লন্ডনে থাকা একজন ব্রিটিশ ব্যক্তি বাংলাদেশে আসলে সে কি বাংলার কোনো কিছু বুঝতে পারবে বলো তো? সে বাংলার কিছুই বুঝতে পারবে না, সে বাংলা পারবেও না। তুমি যখন তাকে বলতেছো যে আপনি এই চেয়ারে বসেন এখন, বা আপনি এখানে বসেন, বা আসেন আপনাকে ঘুরায় দেখাই, তো সে বলবে যে ঘুরায় দেখানো কি? কারণ সে ঘুরানো বাংলা শব্দ সে বোঝে না। আসেন আমরা গাড়িতে উঠি,
গাড়ি কি, এই গাড়ি শব্দটা সে বুঝবে না। ঠিক আছে, তুমি তাকে বললা যে চলুন আমরা একটা রেস্তোরাঁয় যাই, রেস্তোরাঁ কি এটা সে বুঝবে না। রেস্টুরেন্ট বললে সে বুঝবে। তো একটা ইংরেজ লোক, একটা চাইনিজ লোক, একটা জার্মান লোক, একটা অস্ট্রেলিয়ান ইতালিয়ান পার্সন যখন তোমার ভাষা, তোমার ভাষার শব্দ না জানার কারণে পারে না, পারে না, সে ওই যে ঘুরায় দেখা কি বোঝে না, গাড়িতে উঠি বোঝে না, রেস্তোরাঁ কি বোঝে না, চলেন আমরা হালিম খাই, তেহারি খাই, হালিম কি বোঝে না, বিরিয়ানি কি বোঝে না, কারণ হালিম শব্দের মিনিং সে জানে না, কারণ তেহারি শব্দের বলতে কি বোঝায় এটা সে জানে না, বিরিয়ানি কি এটা সে বোঝে না, এই শব্দটা কি। এ কারণে অন্য এক দেশের মানুষের কাছে বাংলা যেরকম একটা ভাষা, এটা জানতে গেলে বুঝতে গেলে তাকে বাংলার শব্দ আগে জানতে হবে। সেম ভাবে তুমি যদি একটা আগন্তুক বা বিদেশি ভাষা ইংলিশ সেটাকে শিখতে চাও, তাহলে তোমাকেও আগে সেই ভাষার শব্দকে জানতে হবে। শব্দ কি, যেটা হচ্ছে ভোকাবুলারি। তুমি একটা বিদেশি লোক যেরকম চলেন বিরিয়ানি খাই, চলুন বিরিয়ানি খাই, এটা সে বুঝবে না। সেম ভাবে তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমিও ইংলিশ বুঝবা না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাবজেক্ট, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যদি বা একটা বিদেশি ব্যক্তি মনে করো, সে যদি বাংলা ভাষা আধো আধো জানে, আধো আধো জানে, বাংলা ভাষার অল্প কিছু শব্দ সে জানে, তাহলে সে কি পুরো বাংলা স্পষ্ট বলতে পারবে, নাকি ওই আধো আধোই সে বলতে পারবে বলো তো? যদি একটা আধা আধাই বলতে ভাইয়া পারবে। দুইটা কোশ্চেন আছে। যদি একজন ব্যক্তি অল্প অল্প বাংলা জানে, সে অল্প অল্প বাংলা ভাষা বলতে পারবে। যদি একজন মানুষ বেশ ভালো বাংলা জানে, সে অনেকদিন বাংলাদেশে থেকেছে, বাংলা শেখার চেষ্টা করেছে, যদি একজন মানুষ ভালো মোটামুটি বাংলা জানে, বাংলা ভাষার শব্দগুলো জানে, তাহলে সে ভালোই বাংলা বলতে পারবে। একজন অনেক ভালো বাংলা জানে, বিদেশি কিন্তু অনেক ভালো বাংলা জানে, বাংলা শব্দগুলো সম্পর্কে তার বেশ ভালো ধারণা, সে আয়ত্ত করেছে, বাংলা শব্দ সম্ভার সে জানে, তাই সে বাংলা পারবে। কিন্তু যে অল্প অল্প বাংলা ভাষা সম্পর্কে ধারণা, বাংলা শব্দ সম্পর্কে ধারণা, সে কি বাংলা বলতে পারবে? স্পষ্টভাবে পারবে না। ঠিক তেমনি ভাবে ইংরেজি কি একটা ভাষা, ইংরেজি ভাষার শব্দ আছে, ইংরেজি ভাষার শব্দ আছে, যেটাকে তোমরা কি বলো, ভোকাবুলারি। সো ইংরেজি জানতে গেলে, ইংরেজি জানাটা শুরু হয়, একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু হয় তার ভাষার শব্দ থেকে বা ওই ভাষার শব্দ থেকে। তো তোমরা যদি চিন্তা করো যে ভোকাবুলারি ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবা, বা তোমাদেরকে কেউ ভোকাবুলারি ছাড়া ইংরেজি শেখাইতে পারবে, এই কথা যদি কেউ বলে, তাহলে সেই লোক তোমাদেরকে মূলা ধরানোর চিন্তা করতেছে। মূলা, একটা গাজর ধরাই দিবে। ধরো তোমার মনে আসছে একটা শব্দ, যে এবছর স্বাধীনতা দিবস আমার পরিবার উদযাপন করিতে চায়, বা এবছর স্বাধীনতা দিবসে আমি বিদেশে থাকব। এখন এই বছর স্বাধীনতা দিবসে আমি বিদেশে থাকব। আমার জন্মদিনে আমি দরিদ্র ব্যক্তিদেরকে সহায়তা করব। তো আমার জন্মদিনে দরিদ্র ব্যক্তিদেরকে সহায়তা করব। প্রত্যেকটা শব্দ এখন তুমি বাংলায় তোমার মনে আসতেছে, কিন্তু ওইটা তুমি ইংরেজিতে যখন লিখতে যাচ্ছ, ওইটা তুমি লিখতে পারতেছো না। কেন পারতেছো না? এই যে আমার জন্মদিনে দরিদ্র ব্যক্তিদেরকে, দরিদ্র, এরপরে ব্যক্তিদেরকে সহায়তা করব, এর প্রত্যেকটার ইংরেজি শব্দ তোমাকে জানতে হবে। হুম, আমি একজন ক্রিকেটার হলে, আমি একজন ক্রিকেটার হলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতাম। এখন এই লাইনটা তুমি বাংলায় পারতেছো, কিন্তু তুমি ইংরেজিতে পারতেছো না। এখন তুমি বাংলায় কেন পারতেছো? কারণ বাংলা তুমি জানো,
বাংলা ভাষার শব্দ জানো, তুমি বাংলার মধ্যে থাকো, তাই তুমি বাংলা শিখেছো। কিন্তু ইংরেজিতে কি তুমি এরকম ধ্যানে জ্ঞানে মনে প্রাণে ভোকাবুলারি শেখার, প্রিপোজিশন শেখার, বাংলাতে যেরকম দাড়ি, কমা, অব্যয়, সর্বনাম এগুলো আছে, ইংরেজিতে আছে প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বাংলাতে আছে বিভক্তি, কারক, প্রকৃতি, প্রত্যয়, সেম জিনিস ইংরেজিতেও আছে। তো এই জন্য তোমাদেরকে ইংরেজি পড়তে গেলে, লিখতে গেলে, শোনো, লেখাটা একটা সিরিয়াস জিনিস। আগে আমার কথা বুঝো, আগে জিনিসটা তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং মানে ভাবে যে মানে কটা শর্টকাট স্ট্রাকচার আমি শিখে গেলাম ফ্রি হ্যান্ড রাইটিং, এটাতে তুমি কি হবে, তোমার কাছে ওই ইনস্ট্যান্ট একটা আত্মসন্তুষ্টি আসতে পারে, বাট যখন পরীক্ষাতে একটা প্যারাগ্রাফ আসবে তুমি সেটা লিখতে পারবা না, একটা রিপোর্ট আসবে সেটা তুমি লিখতে পারবা না, যদি না তোমার প্রপার নলেজ থাকে, যদি না তোমার প্রপার জ্ঞানটা থাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ। তোমাদের ফ্রি রাইটিং শেখার উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি বলো? তোমরা কি জাস্ট দুইটা একটা লাইন লিখতে চাও, নাকি একটা প্যারাগ্রাফ, একটা রিপোর্ট, একটা কম্পোজিশন লিখতে চাও? বলো তোমার কন্টিনিউয়াস তো দুইটা লিখতে পারি। কোশ্চেন আছে ভাইয়া। প্রপারলি লিখতে চাও। তো প্রপারলি এখন তুমি যদি আমার বই থেকে বা যে কোনো অ্যাডভান্স, নবদূত, যে কোনো একটা বই থেকে যখন তুমি একটা প্যারাগ্রাফ পড়ো, তুমি আমাকে বলো ওই প্যারাগ্রাফের লেখার স্ট্রাকচারটা তোমার কাছে কেমন লাগে। ওই প্যারাগ্রাফের মধ্যে মনে করে 160টা শব্দ আছে, তার মধ্যে কয়টা শব্দের বাংলা মিনিং তুমি জানো? তো তুমি একটা জিনিস লিখবা, তো তুমি যখন একটা প্যারাগ্রাফ পড়ো, প্যারাগ্রাফটা পড়ার পরে তোমার কাছে কি ফিল হয় ওইটার স্ট্যান্ডার্ড সম্পর্কে, যে খুবই স্ট্যান্ডার্ড একটা লেখা। তো তোমার লেখাটাও কি সেম ভাবে স্ট্যান্ডার্ড হতে হবে, না হলে তুমি ওই যে যে ইংলিশের মধ্যে ভাগ আছে অনেক, আই অ্যাম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 7, ঠিক আছে, মাই ফাদার ইজ এ ফার্মার, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, এই ধরনের ইংলিশ দিয়া তুমি মার্কস পাওয়ার মতো লেখা লিখতে পারবে না। তার চেয়ে বরং তুমি মুখস্থ করে বা আয়ত্ত করে রাখো, সেটা লিখে দিয়েছো বেটার। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে তোমাকে ফার্স্ট থিং ফার্স্ট ভোকাবুলারি শিখতেই হবে, তোমাকে ভোকাবুলারি শিখতেই হবে। খাদ্য দূষণের অন্যতম কারণ হচ্ছে ব্যবসায়ীদের লোভ ও অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা। এখন তোমার পরীক্ষাতে এইটা এসেছে, কি আসছে দেখো, ফুড অ্যাডাল্ট্রেশন প্যারাগ্রাফ, এখন এটা তুমি লিখতেছো। তো ফুড অ্যাডাল্ট্রেশন প্যারাগ্রাফ লিখতে গিয়া তুমি মনে করো এই লাইনটা লিখবা, খাদ্য দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্যবসায়ীদের লোভ ও অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতা। এখন এই লাইন আমাদের ইংরেজিতে লিখতে হবে। এখন বলো, এটা তোমাদের মধ্যে কে কে এখন পারবা? এখন বলতে পারো যে ভাইয়া এটা তো অনেক কঠিন সেন্টেন্স, আমরা এটা কিভাবে পারবো? তো উত্তরটা হচ্ছে যে কঠিনও না কোনো কিছু পৃথিবীতে, সহজও না। একটা জিনিসকে কঠিন বা সহজ আমরা বানাই, যেটাকে তুমি কঠিন বলতেছো সেটা আমার কাছে খুবই সহজ, আমি এখনই তোমাদেরকে লিখে দিতে পারবো। কিন্তু তোমাদের মধ্যে কে কে পারবা? এখন তোমরা পারবা না কেন? কারণ এই শব্দগুলার ইংরেজি শব্দ কোনটা সেটাই তুমি জানো না। একটা দুইটা জানো, সব যে জানো না তা না, দুই তিনটা হয়তো তুমি জানো। যেমন বাংলাদেশে খাদ্য দূষণের অন্যতম কারণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অন অফ দা ভাইটাল রিজনস অফ ফুড অ্যাডাল্টারেশন, দেখো ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ, দেখো তাহলে অন অফ দ্য ভাইটাল রিজনস অফ ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ ইজ হচ্ছে ব্যবসায়ীদের লোভ ও অতিরিক্ত মুনাফা আয়ের বা অর্জন করার প্রবণতা।
তাহলে one of the vital reasons of food adulteration in বাংলাদেশ is, এখন ব্যবসায়ীদের লোভ, এটার ইংরেজি তুমি যদি না জানো, লোভের ইংরেজি কি গ্রেড, তাহলে is the greediness of the businessman, ব্যবসায়ীদের কি অতিরিক্ত, বিজনেসম্যান দাও, ব্যবসায়ীদের অতিরিক্ত লোভ, ইজ দ্য গ্রিডিনেস অফ দ্য বিজনেসম্যান এন্ড, এবং অতিরিক্ত মুনাফা অর্জনের টেন্ডেন্সি এন্ড। দেখো তাহলে এখন এই যে যে লোভ, গ্রিডিনেস বা গ্রিড, ব্যবসায়ী, বিজনেসম্যান, খাদ্য দূষণ, অ্যাডাল্টারেশন, তারপরে আমি পরেরটা লিখবো প্রবণতার ইংরেজি কি, অতিরিক্ত মুনাফায়, অতিরিক্ত মুনাফা আয়, এটার ইংরেজি কি, তোর খেয়াল করো। One of the vital reasons of food adulteration in Bangladesh is the greediness of the businessman and their, দেখো অতিরিক্ত মুনাফা লোভের মানে এক্সট্রা প্রফিট মেকিং টেন্ডেন্সি, and their extra প্রফিট মেকিং মানে মুনাফা আয়ের, এক্সট্রা প্রফিট মেকিং টেন্ডেন্সি। তাহলে বাংলাদেশের খাদ্য দূষণের অন্যতম ভাইটাল রিজন, মূল কারণ হচ্ছে দ্য গ্রিডিনেস অফ দ্য বিজনেসম্যান এন্ড দেয়ার এক্সট্রা প্রফিট মেকিং টেন্ডেন্সি। এখন এরকম সেন্টেন্স যদি তুমি লিখতে পারো তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ যাওয়া উচিত। এখন এই সেন্টেন্সটা লিখতে তোমাকে কি কি জানতে হয়েছে আমি কি একটু বলবো? মানে তুমি একদম নিজ চোখে তোমার দুর্বলতাটাকে বুঝো যে কেন তুমি পারো না, এই কারণটা আগে আইডেন্টিফাই করতে হবে। যদি তুমি কারণ আইডেন্টিফাই করতে পারো যে আমার এই কারণে এই সমস্যা হয়, তাহলে তোমার জন্য এটা সহজ। আমার কথা কি ক্লিয়ার? বুঝতেছো না তোমরা? এত ডিপ্রেস করে দিলে। তো ফার্স্ট অফ অল, যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং আসলেই শিখতে চাও, যদি মন থেকে, এখানে দেখো 111 জন এই মুহূর্তে ক্লাসটা করতেছো, আর রেকর্ডেড ক্লাস দেওয়ার পরে আরো অনেক এটা দেখবা, কিন্তু তোমরা তারাই এখান থেকে কিছু শিখতে পারবা ফ্রি হ্যান্ড রাইটিং সত্যিকারের অর্থে, যারা সিরিয়াসলি নিবা আমার কথাগুলো এবং যারা সত্যিকারের ভোকাবুলারি পড়বা। তোমরা ভাবো যে ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে গ্রামার, ভাই আমি বেশ ভালো গ্রামার জানবো ব্যাস আমার হয়ে যাবে, না। গ্রামার হচ্ছে ইংলিশের ব্লাড, রক্ত সঞ্চালন হয়, যেরকম আমাদের দেহের জন্য যেরকম ব্লাড, ঠিক তেমনি ইংলিশের ব্লাড হচ্ছে গ্রামার। কিন্তু দেহটা কি? দেহটা হচ্ছে ভোকাবুলারি। এখন দেহ না থাকলে ব্লাড থাকবে? দেহ না থাকলে ব্লাডের কোনো কাজ আছে? নাই। তোমার দেহই নাই, তোমার রক্ত দিয়ে কি হবে? সো রক্ত, এখন বলো দেহ বড় নাকি আমাদের রক্ত বড়? কোনটা সাইজে কোনটা বড় বলো তো? দুইটাই। দেহ। রক্ত শিরা উপশিরা দিয়ে চলে, গ্রামারও শিরা উপশিরা দিয়ে, রুলস দিয়ে চলে। প্রিপোজিশনের এই ব্যবহার, আর্টিকেলের এই ব্যবহার, কনজাংশনের এই ব্যবহার, অ্যাডজেক্টিভের এই ব্যবহার, এটা শিরা উপশিরা অনুযায়ী আগায় গ্রামার। কিন্তু মেইন তোমার দেহটা, ঠিক তেমনি ইংলিশের দেহ বা বডিটা শিখতে গেলে আগে শিখতে হবে তোমাকে ভোকাবুলারি। তো মূল কারণ, মেইন রিজনস বা ভাইটাল রিজনস তোমাকে জানতে হবে। ব্যবসায়ীদের লোভ, গ্রিডিনেস অফ দ্য বিজনেসম্যান, গ্রিডিনেস এবং কি তাদের অতিরিক্ত মুনাফা আয়ের প্রবণতা। তাহলে অতিরিক্ত এক্সট্রা মুনাফা আয়, প্রফিট মেকিং বা প্রফিট সিকিং প্রবণতা, টেন্ডেন্সি। তোমার বাংলা মনে আসতেছে কিন্তু তোমার ইংলিশ শব্দটা তুমি জানো না, তাহলে তুমি সেই লাইনটা লিখতে পারবে না। তাহলে ভোকাবুলারি হচ্ছে 1 নাম্বার পূর্ব শর্ত ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে। তাহলে কি তোমাদের ভূতটাকে আমি ভাঙাইতে পারছি? 1 নাম্বারটা কি? গ্রামার। ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে, পারতে গেলে কি গ্রামার লাগবে নাকি আসলে ভোকাবুলারি দরকার? 1 নাম্বারে বলো, সবার আগে কোনটা দরকার? ভোকাবুলারি ভাইয়া। ভোকাবুলারি। এইবার 2 নাম্বারে আসো। 2 নাম্বারে কি লাগে? 2 নাম্বারে লাগে গ্রামার। এবার গ্রামার কি? এই যে দেখো, অন অফ দা ভাইটাল রিজনস, রিজনস প্লুরাল, অন্যতম একটা প্রধান কারণ অফ ফুড অ্যাডাল্টারেশন, এই যে অফ ইউজ করছে, এটা একটা প্রিপজিশন।
ইন বাংলাদেশ, এবার ভার্ব ইউজ করছি অক্সিলারি ভার্ব ইজ। এবার দা আর অফ আর্টিকেল দা ব্যবহার করছি, দা গ্রিডিনেস অফ দা বিজনেসম্যান। এবার এন্ড ইউজ করছি ক্লোজ মার্কার। এন্ড একটা কনজাংশন, এন্ড দেয়ার এক্সট্রা প্রফিট মেকিং টেন্ডেন্সি। তো গ্রামারের ব্যবহার অবশ্যই আছে, গ্রামার অবশ্যই লাগবে, কিন্তু ভোকাবুলারি ছাড়া শুধু গ্রামার দিয়ে তুমি সেন্টেন্স লিখতে পারবা না। খুবই বেসিক সেন্টেন্স হবে, মাই নেম ইজ রায়হান আহমেদ, আই এম এ স্টুডেন্ট, আই এম 29 ইয়ার্স ওল্ড, এরকম এরকম তুমি এনিথিং বলে দিবা, ঠিক আছে? সো ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে 1 নম্বর কি ভোকাবুলারি। এখন ভোকাবুলারি কই থেকে পড়তে হবে বা কোথা থেকে পড়তে হবে? সো সব ভোকাবুলারি পড়েও লাভ নেই। বাংলা ভাষাতেও কয়েক হাজার শব্দ আছে, আর ইংরেজি ভাষাতেও কয়েক হাজার শব্দ আছে। তোমরা কি জানো ইংরেজিতে ভোকাবুলারির সংখ্যা কত? ইংরেজি একটা ভাষা, এবং ইংরেজি ভাষার সংখ্যা আছে 1,70,000-এর মতো। তো এই 1,70,000-এর মধ্যে আমি যদি 70,000-ও বাদ দিই, তাহলে তোমাদের পড়তে হবে কত? 1 লাখ, তাই তো? না, 1 লাখও না, 50,000-ও না, 20,000-ও না, 10,000-ও না, তোমাদের পড়তে হবে কত? 9,000-ও না, মাত্র 2500 থেকে 3,000 ভোকাবুলারি। ইংরেজি একটা ভাষা যেটাতে শব্দ আছে 1,70,000, কিন্তু তোমাকে পড়তে হবে কতটুকু? মাত্র 2500 থেকে 3,000। এইটুক পড়লেই এনাফ। তো এখন সব শব্দ না পড়ে এই যে লিস্টের শব্দগুলো আছে, তোমরা যদি সামনে স্পোকেন ইংলিশ শেখো বা আইএলটিএস দাও, যারা আইএলটিএস দিবা বিদেশে স্টাডি করতে যেতে চাও তাদের আইএলটিএস দিতে হয়। তো যদি তোমরা এইখানে ফোকাস করতে চাও, ঠিক আছে, আইএলটিএস দিতে চাও, তাহলে এই যে ভোকাবুলারি গুলো, শব্দগুলো, এগুলা ডেইলি ইউজড মোস্ট কমন ওয়ার্ডস, যে শব্দগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এবং এটার সিনোনিম সহ। সো এই চার্টটা যদি তোমরা পড়তে পারো, এটা আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি হেল্প হবে। অ্যামেজিং এবং এটার সিনোনিম কি কি আছে? ইনক্রেডিবল, ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, অ্যাস্ট্রোনাইজিং, এক্সট্রাঅর্ডিনারি। অফুল মানে কোনো কিছু ভয়ঙ্কর, টেরিবল, অ্যাবোমিনেবল, ড্রেডফুল। বিউটিফুল সুন্দর, গর্জিয়াস, র্যাভিশিং, ড্যাজলিং, এক্সকুইজিট, স্টানিং। বুঝতে পারছো? ইনিশিয়েট আরম্ভ, ইনিশিয়েট, কমেন্স, ইনোগ্রেট, বিগিন, এরকম প্রত্যেকটা শব্দ তোমাদেরকে শিখতে, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রতিদিন কাজে লাগে। কিন্তু এইগুলা ছাড়াও এখানে আমি তোমাদেরকে দিয়েছি ধরো 200টার মতো শব্দ, কিন্তু এই 200টাই কিন্তু ইংলিশ না। তোমাকে পড়তে হবে কত? 2500 থেকে 3,000। কত পড়তে হবে? 2500 থেকে 3,000। যদি ইংরেজির শব্দের উপর তোমার নিয়ন্ত্রণ আসে, তাহলে ওয়েলকাম টু দ্য ক্লাব। এবার তুমি স্পোকেন ইংলিশও পারবা, এবার তুমি ফ্রি হ্যান্ড রাইটিংও পারবা, এবার তুমি চাকরির পরীক্ষাতেও টিকবা, তুমি অ্যাডমিশনে 100-100 চান্স পাওয়া। যদি তুমি ভোকাবুলারি শেখো, তুমি বিসিএস দিলে 100-100 ইংরেজিতে ভালো করবা। সো ভোকাবুলারি ছাড়া ইংরেজি শেখানো অন্ধ মানুষকে রং চেনানোর মতো। তোমাকে আমি এখন গ্রামার শেখাবো, তুমি গ্রামার পারবা, কিন্তু সেন্টেন্স তুমি লিখতে পারবা না। অন্ধ লোকের রং চেনানো যায় না। ঠিক তেমনি ভাবে যদি ভোকাবুলারি স্কিল না থাকে, ভোকাবুলারি না জানলে, তাকে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো সো টাফ। কোনো শর্টকাট নেই। যদি তুমি একটা প্যারাগ্রাফ, একটা স্টোরি, একটা রিপোর্ট রাইটিং এগুলো যদি শিখতে চাও, তাহলে তোমাকে ওইভাবে একদম এক্সটেন্সিভ। ভাই, তোমার মাতৃভাষা না এটা, ইংরেজি তোমার মাতৃভাষা না, তোমার মামার বাড়ির আবদান না। মনে হইলো আজকে একটা ক্লাস করলাম, কালকে একটা ক্লাস করলাম, পরশুদিন থেকে আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো? অ্যাবসোলুটলি নট। এটা তোমার মাতৃভাষা না, এটা একটা বিদেশি ভাষা। সেই বিদেশি ভাষাকে তুমি আয়ত্ত করতে চাচ্ছ, এটা চারটিখানি কথা না। 2 দিনের প্রিপারেশনে 5 দিন 7 দিনের পরে হয়ে যাবে, বিষয়টা কখনোই এমন না। এটার জন্য তোমাকে একটা এক্সটেন্সিভ এবং কম্প্রিহেন্সিভ প্রস্তুতি নিতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মাত্র 2 জন হয়তো পারে বা 3 জন হয়তো পারে নির্ভুল ভাবে ইংরেজি লিখতে। তো যেটা কঠিন, যেটা একটু দুরূহ, সেটার জন্য তোমার প্রস্তুতিটা একটু বড় পরিসরে হতে হবে। প্রস্তুতি যদি বড় পরিসরে হয়, প্রস্তুতি যদি বড় ধরনের হয়, তাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং না, শুধু স্পোকেন ইংলিশ সবকিছু তোমার এক প্রস্তুতিতে হয়ে যাবে। মানে এটার প্রিপারেশনটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। তোমাদের ধারণা যে 5টা ক্লাস নিলে বা 7টা ক্লাস নিলেই ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাবে, না, কখনো না। ফ্রি হ্যান্ড রাইটিং তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যে পড়া,
ফ্রি হ্যান্ড রাইটিং এ ওই 200 মার্কসের 5 গুণ পড়া। এখন তুমি বলো তুমি কি বুঝছো? ফ্রি হ্যান্ড তোমার ইংলিশ ফার্স্ট পেপারে যে কোয়েশ্চেন্স গুলো আছে 1 থেকে 11 দাগ পর্যন্ত, ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কস 1 থেকে 16 দাগ পর্যন্ত। তো এর মধ্যে যত গ্রামার রিটেন যা যা আছে ফার্স্ট পেপারে যা যা আছে সবকিছু মিলায় টেক্সট বুক সহ তোমার যে পড়া, ফ্রি হ্যান্ড রাইটিং একা তার চেয়ে বেশি পড়া। কিভাবে? তোমাকে পুরো 3000 ভোকাবুলারি জানতে হবে যদি তুমি ইংলিশে একটা লাইন এই স্ট্যান্ডার্ডে লিখতে চাও। গণ্য করবে স্যার, তোমার লেখাটাকে কাউন্ট করবে এমন একটা লেখা যদি লিখতে চাও। একটা কঠিন কাজ, কঠিন ভাষা তুমি শিখতেছো, বিদেশি ভাষা। কঠিন এই কারণে বলা হচ্ছে কারণ এটা তোমার মাতৃভাষা না, এটা একটা আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ। সেটা শিখতে গেলে তোমার প্রস্তুতিটা এক্সটেন্সিভ হতে হবে। বড় বড় জিনিস ধরতে গেলে বড় বড় প্রচেষ্টা করতে হয়, কিন্তু বড় জিনিস পাওয়ার পরে কি হয়? লাইফ চেঞ্জ হয়ে যায়। বড় জিনিস পাওয়ার পরে কি? লাইফ চেঞ্জ। যারা ভোকাবুলারি একবার করবা, তোমার এমন কোনো চাকরি পরীক্ষায় বাংলাদেশে নাই যারা তুমি খারাপ করবা, প্রশ্নই না, তুমি টপ করবা। ভ্যাকেন্সি পরীক্ষা তো তোমার এক চান্সে হয়ে যাবে, যেখানে বাকিরা ইংরেজিতে পাসই করতে পারে না। ভোকাবুলারি এমন জিনিস। ওকে, এবার কেন বললাম যে 2 সাবজেক্টের বেশি পড়া এটাতে? এবার 2 নাম্বার, তোমরা মাত্র গ্রামার 12টা টপিক শিখো, তোমাদের 12টা টপিক আছে একাডেমিকে, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং মানে 12টা টপিক না। ফ্রি হ্যান্ড রাইটিং মানে ওভারঅল ইংলিশ। তোমাকে কি স্যার শুধু নাউন দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে, বা শুধু অ্যাডজেক্টিভ দিয়ে, বা শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে, বা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে? না। তুমি যখন লিখতে যাও, তুমি যখন কথা বলো, তোমাকে কেউ সীমাবদ্ধতা দিয়ে বলে যে তুমি শুধু প্রেজেন্ট টেন্সে কথা বলবা, মানে বর্তমান কালে কথা বলবা, তুমি শুধু অতীত কালে কথা বলবা? না, তুমি যখন বলতে যাও তুমি সব কিছু বলো, না ভেবে বলো, কারণ বাংলা তোমার মাতৃভাষা। কিন্তু ইংলিশ তুমি কি এই মুহূর্তে যা চায় যা মন চায় তাই পারো না, কিন্তু তুমি পারতে চাও। ফ্রি হ্যান্ড রাইটিং মানে তোমার, তুমি কোনটা চাচ্ছ? তোমরা যারা এখানে আজকে ক্লাসে যুক্ত হয়েছে তার মানে হচ্ছে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও। তো ফ্রি হ্যান্ড রাইটিং কি? তোমার যা মনে আসে সেটাই তুমি লিখতে পারো। এখন যা মনে আসে সেটাই ইংরেজিতে বলতে পারা, লিখতে পারা। তো এটার জন্য কি শুধু একটা বইয়ের এই 5টা পেজই যথেষ্ট, বা এই 10টা পেজই যথেষ্ট? এটা কি তোমার কাছে এই শর্টকাটই যথেষ্ট? এটা তোমার কাছে বাস্তবসম্মত মনে হয় যে মনের যা আছে তুমি তাই লিখতে পারবা এই 10টা রুল শিখলে বা এই শর্টকাটটা শিখলে? এটা কি সম্ভব? মনে যা আসে তাই লেখা সম্ভব অল্প প্রিপারেশন নিয়ে বা অল্প প্রস্তুতি নিয়ে? ভোকাবুলারি ছাড়া ভাই আমার ভোকাবুলারি ছাড়া দেয়ার ইজ নো ফ্রি হ্যান্ড রাইটিং। ভোকাবুলারি ছাড়া দেয়ার ইজ নো ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, ভোকাবুলারি ছাড়া একটা ফ্রি হ্যান্ড রাইটিং আছে, ঠিক আছে, যে বাংলাদেশে খাদ্য দূষণের মূল কারণ। তাহলে ভোকাবুলারি ছাড়া এইভাবে লিখতে হবে: বাংলাদেশে খাদ্য দূষণের মূল কারণ হচ্ছে ব্যবসায়ীদের লোভ এবং অতিরিক্ত মুনাফার আশা। বলো, তাহলে এইভাবে লিখতে পারো। যদি ভোকাবুলারি ছাড়া কেউ শিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো। তাহলে এভাবেই শিখান। ভাই আপনার ফ্রেন্ড রাইটিংটা কোন রাইটিং, কোন বইতে আছে? কোন বইতে? এইভাবে লিখলে হচ্ছে তোমার ভোকাবুলারির কোনো দরকার নাই। এইভাবে লিখলে হচ্ছে সম্ভব, কোনো ভোকাবুলারি লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এটা তো ইংরেজিতেই লিখছো, ইংরেজি লেটার ইউজ করে, অক্ষর ইউজ করে। তো যাই হোক, এখন ভোকাবুলারি কই থেকে পড়বা? আসো, 3000 ভোকাবুলারি কই থেকে পড়লে হবে বা কিভাবে করলে হবে? 1 নাম্বার হচ্ছে যে সবচেয়ে বেস্ট ভোকাবুলারির জন্য এখনো পর্যন্ত বাংলাদেশে সাইফুডস ভোকাবুলারি স্টুডেন্ট কপি। কোনটা? এখনো পর্যন্ত সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারি বা সাইফুডস ভোকাবুলারি স্টুডেন্ট কপি বলে। এই যে যে বইটা দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশে এটা হচ্ছে বেস্ট। এই বইটা আই হোপ যে এটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তো এটাতে অনেক সুন্দর করে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে।
ঠিক আছে, সো এই কথাটা তুমি যদি মানো যে 3000 ভোকাবুলারি শিখতে হবে, এইটা হচ্ছে যে সেই বই। আমি নিজেও সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি থেকেই সব ইংরেজি ভোকাবুলারি গুলো শিখেছি, এবং আমার সারা জীবনে এখনো আমি ইংরেজিতে এতটা পারদর্শী, আল্লাহর রহমতে আল্লাহ করেছেন, আমি ভোকাবুলারি স্কিলে বেশ স্ট্রং। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে থাকতে এই বইটা পুরোটা কমপ্লিট করি। ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে থাকতে এই বইটা আমি পুরোটা কমপ্লিট করি। তোমরা এখন কেউ কেউ সেকেন্ড ইয়ারে পড়ো, সবাই তোমরা, এটা তো 26 ব্যাচ, তোমরা সবাই সেকেন্ড ইয়ারে পড়ো। তো এখনই হাই টাইম এই বইটা কমপ্লিট করার, কারণ আমি জানতাম অ্যাডমিশনের আগে যে 3 মাস সময় পাওয়া যায়, সেই 3 মাস সময়ের মধ্যে 3000 ভোকাবুলারি পড়া ইম্পসিবল হয়ে দাঁড়ায়। কারণ অ্যাডমিশনের সময় শুধু ভোকাবুলারি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হয়, ট্রান্সলেশন পড়তে হয়, কারেক্ট স্পেলিং পড়তে হয়, প্রত্যেকটা টপিক পড়তে হয় সেই সময়। বাংলার সমার্থক শব্দ, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, যত শব্দ আছে এক কথায় প্রকাশ সহ সব পড়তে হয়। সো অ্যাডমিশনের সময় ব্যাপক প্রস্তুতি নেয়, তখন ভোকাবুলারি কমপ্লিট করা দুরূহ হয়ে দাঁড়ায়, অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়ায় তখন। এই কারণে আমরা কি করব, ভোকাবুলারি এখন পড়বো, সেকেন্ডের উত্তম সময়। এবার ভোকাবুলারি যদি তুমি শেখো, তাহলে গ্রামার আমি তোমার শেখাইলে এই ফ্রি হ্যান্ড রাইটিং তোমার কাছে পানি। কিন্তু গ্রামার আমি তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট পড়াইতে পারবো, একদম ধরে ধরে লাইন বাই লাইন। কিন্তু ভোকাবুলারি কি আমি তোমাকে মুখস্থ করাই দিতে পারবো বলো তো? মানে এমন কি সম্ভব যে আমি পড়বো ভোকাবুলারি কিন্তু মুখস্থ হবে তোমার? এমন যদি হতো তাহলে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভোকাবুলারি পড়ে দিতাম, যে আমি পড়লে যদি তোমাদের মুখস্থ হয়, কিন্তু এটা তো আসলে সম্ভব না। বুঝতে পেরেছো? সো ভোকাবুলারি তোমরা পড়বা এই বইটা থেকে। আর ভোকাবুলারি কিভাবে পড়বা এটা আমি তোমাদেরকে দেখাইছি। বাংলা থেকে ইংরেজি, প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি শেখো তুমি। টেন্ডেন্সি মানে প্রবণতা, তো এই টেন্ডেন্সি প্রবণতা টেন্ডেন্সি প্রবণতা টেন্ডেন্সি এভাবে না শিখে প্রবণতা টেন্ডেন্সি প্রবণতা টেন্ডেন্সি প্রবণতা টেন্ডেন্সি, মানে প্রবণতা থেকে টেন্ডেন্সি শেখো। প্রবণতা বাংলা শব্দ, চেষ্টা করা, এটা তুমি পারো। বাংলা শব্দ প্রবণতা তুমি বুঝো, কারো কিছুর প্রতি ঝোঁক থাকা, কিন্তু টেন্ডেন্সি শব্দটা তুমি জানো না, এটা তোমার মনেও থাকে না, তাই না? এই কারণে তুমি ওই টেন্ডেন্সিতে ফোকাস করো, টেন্ডেন্সিতে ফোকাস করো। তো সাইফুরস ভোকাবুলারি থেকে তোমরা এইভাবে ভোকাবুলারি গুলো যদি তুমি শেখো, এটা কষ্ট ভাই, ব্যাপক কষ্ট। ভোকাবুলারি মুখস্থ করা একদিক দিয়ে পড়ে মানুষ, একদিক দিয়ে বলে। তো কিভাবে ভোকাবুলারি পড়বা এটা নিয়ে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি পুরাটা, ঠিক আছে? তো যারা একটু ভোকাবুলারি কম পারো, তাদের এখনই সুযোগ সেকেন্ড ইয়ারে থাকতে ভোকাবুলারিতে ভালো। আর বিশ্বাস করো, ভোকাবুলারিতে ভালো করলে তোমার এই দুনিয়াতে কেউ নাই যে তোমার ইংলিশ রেজাল্ট খারাপ হবে, ইম্পসিবল। তুমি যদি এই সাইফার্স ভোকাবুলারিটা 3000 ভোকাবুলারি পড়ো এই বই থেকে, 3000ই আছে, 3000 4000 আছে, 3000 পড়লেই হয়, লেভেল 1 2 3 বইটা কিনলেই বুঝতে পারবা। তো যদি তোমরা এই ভোকাবুলারিটা পড়ো, তোমার এইচএসসি পরীক্ষা যখন তুমি দিতে যাবে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তোমার কাছে এটা পানির মতো মনে হবে। পানি, পানি বুঝো? একটা বাংলা অনুচ্ছেদ, সেটা ধরো একটা বাংলা লেখা যে মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন, মা আমাকে উৎসাহ দিয়েছেন, মা আমাকে ছোটবেলা থেকে বড় করেছেন, তার আদর্শে আমি আদর্শিত, এরকম বাংলা লাইন তুমি কিন্তু ক্লিয়ার বুঝো। ইংলিশ একটা ন্যারেশন, ইংলিশ একটা রাইট ফর্ম অফ ভার্বস, ইংলিশ একটা মডিফায়ার্স করতে গেলে সেটা তুমি বুঝো না, কমপ্লেক্স সেন্স করতে গেলে তুমি পারো না। কেন পারো না? কারণ ওই ভোকাবুলারি তুমি জানো না। ভোকাবুলারি না জানার কারণে ওই লাইনটার বাংলা অর্থ কি এটা তুমি বুঝতে পারো না, ওই লাইনটার বাংলা অর্থটা কি সেটা তুমি বুঝতে পারো না। যখন বাংলা না বুঝো, তখন ওই কোয়েশ্চেনটা কি নিয়ে আসছে সেইটাই তুমি বুঝো না, তখনই হচ্ছে ঝামেলা, তখনই হচ্ছে বিষয়টা। বুঝতে পারছো? প্রবলেমটা এই জায়গাতেই হয়। এই কারণে সব সমস্যার শুরু ইংরেজিতে, ভোকাবুলারি। ভোকাবুলারি সলভ, তা তোমার ইংরেজিতে, তুমি যদি ইংরেজিকে একটা ভাষা হিসেবে ভাগ করো 2 ভাগে, তাহলে এর 80% ভোকাবুলারি, 20% গ্রামার। তোমরা ভাবো যে গ্রামারই সব, ভোকাবুলারি নাথিং। আমাদের দেশে ভোকাবুলারিতে কোনো গুরুত্বই দেওয়া হয় না, কিন্তু ইংরেজিটা ভাষা, এটা গ্রামার না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আগে ওই ল্যাঙ্গুয়েজে ওই ভাষার শব্দ শিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো ইংরেজির সবচেয়ে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে টেন্স। সেটা কি? টেন্স। তো টেন্স নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আর আমি কি বলছি
তাহলে কিসে ফোকাস করতে হবে? ফ্রি হ্যান্ড রাইটিং। তুমি মনের মতো যা মনে আসে তাই তুমি সাজায় গুছায় লিখতে পারবা। তো ইংরেজিতে মানুষ স্ট্যাটাস দেয় না, বিশাল বিশাল স্ট্যাটাস ইংরেজিতে পয়েন্ট আকারে, তুমি ওরকম বিশাল বিশাল স্ট্যাটাস ইংরেজিতে দিতে পারবা। আবার তোমার ফ্রেন্ড সার্কেল কেউ যারা ফেসবুকে ইংলিশে স্ট্যাটাস দেয় তাদেরটা তুমি বুঝতে পারবা। ফেসবুকে যখন ওই যে বিভিন্ন সেলিব্রিটিদের ইংলিশ পোস্ট আসে তোমার মাথার উপর দিয়ে যায়। কেন উপর দিয়ে যায়? কারণ ওই ওই ভোকাবুলারি গুলো তুমি জানো না, তখন তোমার মাথার উপর দিয়ে যায়। কিন্তু যখন তুমি জানবা তখন তোমার মাথার উপর দিয়ে যাবে না, তুমি কমে ওইটা পড়বাও, তুমি ওটা বুঝবা, তুমি ওইটাতে কমেন্টও করতে পারবা ইংরেজিতে, সবকিছু। এখন এটা কি একটা সাধারণ ব্যাপার? না, এটা একটা অসাধারণ ব্যাপার। আর অসাধারণ কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অসাধারণ পরিশ্রম করতে হয়। ছোট কিছু অ্যাচিভ করলে ছোটখাটো পরিশ্রম করলে হয়ে যায়, কিন্তু বড় কিছু অ্যাচিভ করতে গেলে একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে হয়, একটা বড় ধরনের গঠনমূলক একটা প্রস্তুতি নিতে হয়, সেটা প্রয়োজন। আদারওয়াইজ ফ্রি হ্যান্ড রাইটিং এর মূলা ঝুলায় লাভ নেই। আমি 8 বছর ধরে ইংলিশ পড়াই, স্টুডেন্টের সমস্যা কি কোথায় কি আমি সব জানি, যাচ্ছে আমি তোমাদেরকে কথাগুলো বললাম। কারণ এই ভোকাবুলারি যারা পড়া শুরু করো নাই আজকে থেকে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, দিন রাত আমার মাথা খেয়ে ফেলো ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং বলে, তারা আজকে থেকেই ভোকাবুলারি পড়া শুরু করবে। এই বইটা যদি না থাকে, বইয়ের দাম মাত্র 150 টাকা। সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, এটার দাম কত? মাত্র 150 টাকা। বইটা কিনে ফেলো, কিনে এটা শুরু করো। যদি তুমি মুখে না মন থেকে সত্যিকার অর্থে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাও, সত্যিকার অর্থে ইংরেজিতে বস হইতে চাও, সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও মন থেকে, মুখ থেকে না। মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, ভাই আমি এটা শিখতে চাই, আমি ইংরেজিতে কথা বলতে চাই। কিন্তু যদি মন থেকে চাও তাহলে এই বই তুমি পড়বা। যদি মন থেকে চাও তাহলে এই বই সে পড়বে। ঠিক আছে, এখন আসো আমরা টেন্সের দিকে যাই। দেখো, টেন্স থেকে ইংরেজির একেবারে বেজ বা ভিত্তি, ইংলিশের একদম বেজ বা ভিত্তি কি? ভিত্তি হচ্ছে টেন্স। তো কোন একটা কাজ তার বর্তমানে হয়, মানে সচরাচর হয়ে থাকে, রেগুলার হয়ে থাকে, অভ্যাসগত কর্ম, বা চিরসত্য বা চিরন্তন সত্য, এমন অর্থে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ তুমি একটা লাইন লিখবা ইংরেজিতে, আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং করতেছি, সো ক্লাস ওই স্ট্যান্ডার্ডে হবে, আমার কথা বুঝতে হবে। তুমি একটা লাইন লিখবা যে লাইনটা বাংলাদেশের সচরাচর ঘটে, তাহলে সেটা কি তুমি পাস্ট ইনডিফিনিটে লিখবা, ফিউচার ইনডিফিনিটে লিখবা, নাকি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে? বলো, কিসে লিখতে হবে? প্রেজেন্ট। ভাইয়া এই বই যেমন আমি যদি বলি যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার, বা বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। এখন বাংলাদেশের সড়ক দুর্ঘটনা আগেও ঘটছে, এখনো ঘটে, তাই না? সচরাচর হয়ে থাকে, প্রতিদিন নিউজে আমরা দেখতে পাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। সো এটা এখন তুমি লিখবা যে বাংলাদেশে নিয়মিত বা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। এখন যা প্রতিদিন ঘটে, রেগুলার ঘটে, সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো রোড অ্যাক্সিডেন্টস, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স। আবার আরেকটা শব্দ আছে রোড মিসআপ। কি? রোড মিসআপ মানে সড়ক দুর্ঘটনা। রোড অ্যাক্সিডেন্ট অথবা রোড মিসআপ হ্যাপেন্স আমাদের দেশে, তো ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা ঘটে। এখন প্রতিনিয়ত ঘটে, প্রতিদিন ঘটে, এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলা হয়। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি হয়? এস বা ইএস। এখন এখানে রোড অ্যাক্সিডেন্ট বা মিসআপ আছে, কিন্তু এটাকে যদি আমি প্লুরাল করি অ্যাক্সিডেন্টস অথবা মিসআপস প্লুরাল, এস বা ইএস যদি দেই মিসআপ বা অ্যাক্সিডেন্টের সাথে, তখন এটা প্লুরাল। প্লুরাল হলে এস বা এস হবে না, ঠিক আছে? কিন্তু সিঙ্গুলার হলে কি? এস বা এস আমাদেরকে দিতে হবে। সো রোড অ্যাক্সিডেন্ট বা রোড মিসআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট এভরি ডে। গেল। এখন তুমি যাই লেখো, আচ্ছা বাংলাদেশে মাদকাসক্তি একটা সাধারণ ব্যাপার। বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তি একটা অভিশাপ, একটা অভিশাপ, তাই ড্রাগ এডিকশন।
ড্রাগ অ্যাডিকশন। এই ড্রাগ, মাদক তরুণ সমাজের জন্য বা তরুণ প্রজন্মের জন্য একটা অভিশাপ। এটাকে তুমি লিখবা। এখন এটা সবসময় অভিশাপ, অতীতেও ছিল, এখনো ভবিষ্যতেও। তো সচরাচর, তো এটাকে তুমি যদি পাস্ট টেন্সে নিয়ে যাও, ফিউচার টেন্সে নিয়ে যাও, তাহলে হবে না। আবার তুমি ভোকাবুলারি না জানলে লিখতে পারবে না। তো কি করতে হবে আমাদেরকে? তো এই জন্য আমি কম্প্রিহেন্সিভ একটা বিশাল প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে শুরু করো ভোকাবুলারি শেখা। তুমি ভোকাবুলারি শেখা যেদিন শেষ হবে, তার পরের দিন থেকে তুমি ইংরেজিতে বস। এরপর তুমি যে গ্রামার পড়বা সেটা তোমার কাজে লেগে যাবে। ধরো আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, ধরো লাইনটা একটু শেষ করি। ড্রাগ অ্যাডিকশন ইজ এ কার্স ফর দ্য ইয়াং জেনারেশন, ফর দ্য ইয়াং জেনারেশন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য ড্রাগ এডিকশন একটা অভিশাপ, মাদকাসক্তি একটা অভিশাপ। আমাদের উচিত তাদেরকে এই মাদকের ছোবল থেকে রক্ষা করা। তো উই শুড প্রোটেক্ট অথবা সেভ দেম বা প্রোটেক্ট দেম ফ্রম, কি, মাদকের ছোবল থেকে। তাহলে ফ্রম দ্য ক্লাচ অফ ড্রাগস। তাহলে দেখো যে ড্রাগ এডিকশন ইজ এ কার্স ফর দ্য ইয়াং জেনারেশন ইন আওয়ার কান্ট্রি। উই শুড প্রোটেক্ট দেম ফ্রম দ্য ক্লাচ অফ ড্রাগ এডিকশন। আমাদের উচিত মাদকাসক্তির ছোবল থেকে তাদেরকে রক্ষা করা। উই শুড প্রোটেক্ট দেম ফ্রম দ্য ক্লাচ অফ ড্রাগ এডিকশন। মাদকাসক্তির ছোবল থেকে আমাদের উচিত তাদেরকে রক্ষা করা। সো তুমি এইভাবে কখন লিখতে পারবা? যখন তুমি ভোকাবুলারি জানবা, যখন তোমার গ্রামার থাকবে, এবং পড়তে হবে ভাইয়া, প্রচুর পড়তে হবে। তোমার মিনিমাম 40টা প্যারাগ্রাফ পড়তে হবে। 40টা প্যারাগ্রাফ যে পড়ে সে 5টা প্যারাগ্রাফ এমনি লিখতে পারে। তোমাকে কম্পোজিশন পড়তে হবে, রিপোর্ট পড়তে হবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, স্টোরি পড়তে হবে, লেটার পড়তে হবে, যা পাবা। ইংলিশ পত্রিকা পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে। আর ওইটার সেন্টেন্সের স্ট্রাকচার খেয়াল করে। এটার কোনো, তুমি যদি সত্যিকার অর্থে ফ্রি হ্যান্ড রাইটিং বুঝে থাকো, যে ফ্রি হ্যান্ড রাইটিং কোনো একটা নির্দিষ্ট বিষয় লেখা না, মনে যা আসে সেটাই তুমি স্ট্যাটাস দিতে পারবা, লিখতে পারবা। যে প্যারাগ্রাফিক দিক তোমাকে লিখতে, তুমি কনফিডেন্টলি যাওয়া পরীক্ষা দিতে, যে প্যারাগ্রাফ দিক তুমি সেটা লিখতে পারবা। একটা প্যারাগ্রাফ আসছে ডেমোক্রেসি নিয়ে, হ্যাঁ, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সুবিধা এবং অসুবিধা। এটা কি চারটিখানি কথা গণতন্ত্রের সুবিধা অসুবিধা নিয়ে লেখা? সাপোজ মেরিটস এন্ড ডিমেরিটস অফ ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজনীতি, তাও তুমি লিখতে পারবা যদি তুমি ভোকাবুলারি শেখো, যদি তুমি টেন্স গুলা বুঝতে পারো। তো এবার আমি যেটা বলতেছিলাম, যে ধরো দুইটা শব্দ আমি জাস্ট একটু নিব, মনে করো 1 আর 0। তো ইংরেজিতে খেয়াল করো, আমার এই এক্সাম্পলটা আমি ইউজ করি প্রায়। তোমরা যে সংখ্যাটা দেখতে পারতেছো স্ক্রিনে, এটা হচ্ছে একটা 1। এটা কি? এটা 1। তো আর বাকি যা আছে পৃথিবীতে সবই শূন্য, সবই কি? শূন্য। সেম ভাবে ইংরেজি একটা ভাষা, ইংরেজিরও একটা 1 আছে। তো ইংরেজির সেই একটা হচ্ছে ভোকাবুলারি। ইংরেজির একটা কি? ভোকাবুলারি। এইবার ভোকাবুলারি তোমার শেখা ডান, মানে তুমি এই একটা অর্জন করেছো। তুমি এই এই 1 এটাকে তুমি অর্জন করেছো, ভোকাবুলারি শেখা ডান। ইংলিশের প্রাণ হচ্ছে এই 1 ভোকাবুলারি, এটা তুমি শিখেছো। এইবার এর সাথে তুমি টেন্স শিখলা, তাহলে কত হইলো? একটা, এখন কত হইলো? 10। এবার এর সাথে তুমি পার্ট অফ স্পিচ শিখলা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এরপরে তুমি পার্ট অফ স্পিচ শিখলা, তাহলে আরেকটা শূন্য যুক্ত হলো। তাহলে এবার কত হইলো? 100। কত হলো? 100। এইবার তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখলা, যে সাবজেক্ট কখন হয়, সিঙ্গুলার, প্লুরাল সহ সব কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা তুমি শিখলা। ইংরেজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাহলে আরেকটা বাড়লো শূন্য একের পরে। তাহলে এবার কত হলো? তুমি এবার ইংরেজিতে 1000। এবার তুমি ইংরেজিতে কত? এবার তুমি ইংরেজিতে 1000। এইবার এর পরে
তুমি ইংরেজিতে কন্ডিশনালস, মোডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলার ব্যবহার, নিড, ডেয়ার, গোইং টু, ইউজ টু এগুলার ব্যবহার, হোয়েন, হোয়াইল, সিন্স, অ্যাজ, অ্যামং, বিটুইন এগুলা সব শিখলা। তখন তোমার আরেকটা শূন্য যোগ হবে 10,000। শুরু হয়েছে কই থেকে? এক থেকে। তুমি ভোকাবুলারি ঠিক রাখছো, ভোকাবুলারি পড়ার পরে তুমি ইংরেজিতে যা শিখবা তাই তোমার স্কোর যুক্ত হবে। এরপরে তুমি শিখছো ইনস্পাইট অফ, ডেসপাইট, বাট, দো, অলদো, লেস, আনলেস, স্টিল, আনটিল এগুলোর ব্যবহার। তোমার আরেকটা শূন্য বাড়লো। তাহলে এবার কত হলো? 1,00,000। এরপর তুমি আমার ক্লাসে আসলে তোমাকে আমি আরেকটা জিনিস শেখালাম ইংরেজিতে, যেটা চমৎকার জিনিস, তোমার আরো বাড়লো। কত হলো? 10,00,000। কত হলো? 10,00,000। এইবার এই সবগুলা কি করছে? তোমার 1 কে 10 বানাইছে, 10 কে 100, 100 থেকে 1,000, এরপরে 10,000, এরপরে 1,00,000, এরপরে তোমার 10,00,000 স্কোর হয়েছে। কেন? কারণ তোমার 1 আছে শুরুতে, এই একটাকে ভোকাবুলারি। এখন আমি একজন স্টুডেন্টকে বুঝালাম যার কাছে এই একটাই নাই, যার কাছে এই সবগুলা আছে কিন্তু এক নাই। এখন এই সংখ্যাটার মান কত আমাকে বলো তো? কত এটা? শূন্য শূন্য জিরো। ভাইয়া ওই বইয়ের কি একেবারে কত ছিল? ওই বইয়ের একেবারে জিরো। এখন এটা কি হয়ে গেল? এখন এটা জিরো, একেবারে ডিরেক্ট জিরো। সো এই কারণে ভোকাবুলারি এত বেশি ইম্পর্টেন্ট। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও না যে তুমি ভোকাবুলারি না জানো। গ্রামারে 5টা থেকে 6টা প্রশ্ন হয় ডাবিতে, আর এই মেমোরাইজিং পার্ট ভোকাবুলারি কেন্দ্রিক প্রশ্ন হয় 8 থেকে 9টা। মেজরিটি কোশ্চেন হয় ভোকাবুলারি থেকে। এই জন্য এক হচ্ছে কে? এক হচ্ছে ইংরেজিতে ভোকাবুলারি। এই এক থাকলে তোমার যা শেখো ইংরেজি তাই তোমার প্লাস পয়েন্ট, তাই তোমার স্কোর বাড়াবে। তো এক না থাকলে সবই শূন্য। ঠিক আছে, এবার তোমাদের কিছু প্রশ্ন আমি একটু নেই। বলো কি কোশ্চেন তোমাদের? হ্যাঁ, প্রতিদিন কয়টা করে ভোকাবুলারি পড়বো? ভাইয়া ভোকাবুলারি লাইব্রেরিতে পাওয়া যায়, আমি লাইব্রেরিতে পাওয়া এই বইটা তোমরা যে কোনো লাইব্রেরিতে পাবা। এটা খুবই খুবই ফেমাস একটা বই, খুবই বিখ্যাত একটা বই। এটা তোমরা বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাবা, যে কোনো এনি লাইব্রেরিতে পাবা। দাম 150 টাকা, কোনো জায়গায় 180 টাকা নিতে পারে, মানে দাম কম বেশি হতে পারে, 200 250 নিতে পারে, 200 250 টাকা হতে পারে। আমি অনেকদিন জানি না, কারণ আমার তো অনেক আগে পড়া। আমি এমনি মাঝে মাঝে রিনিউ করি স্টুডেন্টদের থেকে নিয়ে। তো তোমরা যারা কিনতে চাও যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবা। আর প্রতিদিন অন্তত এটার 3 থেকে 4 পেজ পড়ার চেষ্টা করবা। আর পরের দিন যখন আবার পড়তে যাবা, ধরো আজকে তুমি 1 থেকে 3 পেজ পর্যন্ত পড়েছো, কালকে তুমি 4 পেজ থেকে পড়া শুরু করবা না, আবার 1 থেকে 3 একবার রিভিশন দিবা, তারপর রিভিশন দিয়ে 4 পেজ থেকে শুরু করবা। তো কালকে তুমি 7 পেজ পর্যন্ত পড়েছো, পরের দিন তুমি এই বইয়ের আবার 8 থেকে শুরু করলা না, আবার 1 পেজ থেকে 7 পেজ পর্যন্ত একবার রিভিশন দিবা, রিভিশন দিয়ে তারপর 8 নাম্বার পেজ থেকে শুরু করতে হবে। বোঝা গেছে? আমি একটু চ্যাট বক্সটা ওপেন করি, তোমরা একটু বলো তো, আমি তোমাদের প্রশ্নগুলো একটু নেই। চ্যাট বক্স ওপেন করেছি, তোমরা একটু কোয়েশ্চেন গুলো করো। আমি গ্রামার শেখাবো, সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো, ট্রান্সলেশন শেখাবো ফ্রি হ্যান্ড রাইটিং এ, আর অনেক কিছু শেখাবো, কিন্তু ভোক্যাবস সবার আগে তোমরা অর্জন করো। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। ও ভাই 25 ব্যাচের কোশ্চেন প্যাটার্ন নাকি চেঞ্জ করছে, কে বলছে? 10টা বাজে ভাই, প্রতিদিন কত ঘন্টা পড়বো? প্রতিদিন কত ঘন্টা না, ঘন্টা হিসেবে পড়াশোনা করে বোকারা। পড়াশোনা করতে হয় টপিক ভিত্তিক, টাইম ওরিয়েন্টেড না, টপিক ওরিয়েন্টেড পড়াশোনা করতে হয়। যে আমি এই কয়টা টপিক আজকে শেষ করব বা এই কয় পেজ শেষ করব। ঘন্টা হিসেবে পড়লে 3-4 ঘন্টা পড়ার পরে একটা আত্মসন্তুষ্টি চলে আসে মানুষের মধ্যে। এখানে ঘন্টা হিসেবে পড়াশোনা করতে হয় না। শ্রাবন্তী লিখেছে আমার কাছে এই বই আছে, গুড। বই কিংবা সংগ্রহ করার জন্য না। এই কোর্স আর কতদিন চলবে? 10 দিন হয়তো বা হাইয়েস্ট। আর 7 থেকে 10 দিন এই কোর্স চলবে, তারপরে এটা অফ হয়ে যাবে, মানে কোর্সটা আমাদের শেষ হবে। অনেকের কাছে দেখছি এটা আছে। বই আসলে সংগ্রহের জিনিস না, বই পড়ার জিনিস। এখন কি ফ্রি হ্যান্ড রিটেনে যাওয়া ঠিক হবে নাকি মুখস্থ করব? তোমাদের কাছে শোনো, ফ্রি হ্যান্ড রাইটিং একটা ব্যাপক প্রস্তুতি। তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 200 মার্কসের চেয়েও বড় প্রস্তুতি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এটা চারটিখানি কথা না। তো তোমার যদি মনে হয় এখন মুখস্থ করা তোমার জন্য কমফোর্টেবল, তাহলে তুমি মুখস্থ করো। মাস্টার বই থেকে ভোকাবুলারি পড়ছি, পড়তে পারো, যার যার যেটা পছন্দ সেটা থেকে পড়ো, কিন্তু পড়তে হবে।
বই কিংবা পড়ার জন্য, সংগ্রহের জন্য না, ঠিক আছে? এই কোর্স আর বেশি দিন নাই, অল্প কয়েকদিন। আচ্ছা ঠিক আছে, অনেকে রাত অনেক হয়ে গেছে, শেষ করতে বলতেছে ক্লাস। বইয়ে যতগুলো ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম সহ, এগুলা সহ, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম সহ পড়তে হবে। এই কোর্সের ক্লাস আজীবন থাকবে, আজীবন, কোনো ক্লাস ডিলিট হবে না, কোনো ক্লাস ডিলিট হবে না। কোর্স শেষ হলে আপনাকে অনেক মিস করবো সিফাত, আমিও তোমাদেরকে অনেক মিস করবো ভাইয়া, ঠিক আছে? ভাইয়া ইচ্ছা করে প্রশ্নে প্যাচ দিয়ে দিছে 25 ব্যাচ। শুনো, সরকার চেঞ্জ হয়েছে ভাই, এটা বুঝতে হবে। কিন্তু তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের এত প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা আমার স্টুডেন্ট, তোমাদের প্যারা খাইতে হবে না, রিল্যাক্স থাকো, চিল করো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। রিটেন পার্টের সেকেন্ড ক্লাসটা ডিরেক্টলি দেওয়া না, ওইটা আরেকটা ক্লাসের সাথে। তুমি সিরিয়ালি ক্লাসগুলো দেখলেই হয়ে যাচ্ছে ভাইয়া, যে সেকেন্ড পার্ট পাও না ক্লাসে, ঠিক আছে? সিরিয়াল দেখো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ডিলিট হওয়া ক্লাসগুলো দেন, ওকে, আমাদের সংগ্রহ আছে, দিয়ে দিব। আর ভোকাবুলারি পড়ো, ফ্রি হ্যান্ড রাইটিং ভোকাবুলারি 1 নম্বর, ভোকাবুলারি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।